প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ দাবি বিএনপির। সংস্কার শেষে দ্রুততম সময়ে ভোট আয়োজন চায় জামায়াত। পাহাড়ি ঢলে শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত, 3 জনের মৃত্যু। ময়মনসিংহেও শতাধিক গ্রামে বানের পানি, নেই মোবাইল নেটওয়ার্ক। আটকে পড়া কর্মীরা আবারও পাবেন মালয়েশিয়া যাওয়ার সুযোগ, জানালেন উপদেষ্টা। সব এজেন্সির জন্য উন্মুক্ত বাজার চায় বাংলাদেশ। পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ এড়ানো সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। অর্থনীতি সচল রাখতে ব্যবসা বান্ধব পরিবেশ দাবি। চট্টগ্রামে ফের তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নাশকতা সন্দেহ শিপিং কর্পোরেশনের, তদন্তে কমিটি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদের সরানোর পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার অপপ্রচার বন্ধে দেশটির সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা বৈঠকে সংস্কার ও নির্বাচন নিয়ে আলাদা রোড ম্যাপ চেয়েছে জামায়াত। সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শামীম আক্তারকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপের শুরুতেই অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, দ্রুত ভোট আয়োজনকে গুরুত্ব দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি। এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মরণ করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলে। তো 1824 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। বিচার বিভাগ ও প্রশাসনকে পতিত স্বৈরাচারের দোষর মুক্ত করা, গুম খুনে জড়িতদের জামিন ও দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই, কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ভারতে বসে শেখ হাসিনার দেশবিরোধী অপপ্রচার রোধ ও সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিএনপি। কথিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো বুঝতে পারছে যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে কথা বলছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 9 অক্টোবর রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরার কথাও জানান তিনি। তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আগামী 9 তারিখ
আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আসছে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতে আলোচনার কথাও জানান জামায়াতের আমির। সরকার এবং জনগণ মিলে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে, আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে। আমরা সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভিন্নমতের উপর আক্রমণ গণ অভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্তির আলোচনায় এ মন্তব্য করেন তিনি। আর সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধান পরিবর্তন করা নির্বাচিত সরকারের কাজ। এ সময় অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে 13 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। জান্নাতুল মোহনার প্রতিবেদন। কিন্তু কাচের গাছ আর পলিথিন নিষিদ্ধ করে দেশ বা রাষ্ট্র চলে না। আগে তো চাঁদাবাদি হতো, এখন তো চাঁদাবাদি হয় না। তাহলে দ্রব্যমূল্য কমে না কেন? দায়িত্ব নেয়ার 2 মাস পূর্তি হতে চলেছে অন্তর্বর্তী সরকারের। নতুন সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে কিনা তা নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মত বিনিময় সভা আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। শুরুতেই 13 দফা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। আমরা আসলে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে চাচ্ছি যে শহীদ ও নিখোঁজদের তালিকা প্রকাশ ও আহতদের দায়িত্ব নেয়া, সংবিধানের রূপরেখা প্রকাশ, গুম ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করা এবং ভারতের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশের সুপারিশ করেন তারা। সেই অগাস্টের বেতনের জন্য এবং সেপ্টেম্বরের বেতনের জন্য যদি আমি রাস্তায় নামি, আমাকে যদি আপনারা ট্যাগ দেন, তাহলে আমি কোথায় যাব? ঋণনাকে একটা কৃতিত্ব হিসেবে দেখানো হচ্ছে। এ সময় বক্তারা সব নাগরিকের মত প্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান। এছাড়া পাহাড়ে চলমান সংকটে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বানও জানান তারা। যদি কেউ কারো অধিকারের পক্ষে কথা বলছে, সেই মানুষটিকে বিদ্বেষপূর্ণভাবে তাকে ট্যাগ দেওয়া হচ্ছে। আমাকে বিচ্ছিন্নতাবাদের ট্যাগ দেওয়া হচ্ছে বা জুমল্যান্ড চাই কিনা। আমি সবসময় এই কথা বলি, এই দেশটা আমাদেরও। চিকিৎসা ব্যবস্থা উন্নত করে বিদেশে চিকিৎসা নেওয়াকে নিরুৎসাহিত করার আহ্বানও জানান বক্তারা। শুনলাম যে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য খাতে এমন কোনো কাজই এখন পর্যন্ত হয়নি। ডেঙ্গু আসছে এবং হাসপাতালগুলোর অবস্থাও খুব খারাপ। কোনো ধরনের কাজে কিংবা মনোযোগের কোনো দৃষ্টান্ত আমরা পাইনি। কিন্তু আমরা খবর পেলাম যে স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে গেছে। এ সময় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধান পরিবর্তন করা বর্তমান সরকারের নয়, নির্বাচিত সরকারের কাজ। সরকার বা পার্লামেন্ট সংবিধান সৃষ্টি করে এবং আমাদের সংবিধান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে রচিত হয়েছিল, কিন্তু তার ভেতরে অনেক ত্রুটি ছিল, অনেক ঘাটতি ছিল এবং সেটাকে ক্ষতবিক্ষত করে এখন যেই চেহারায় নিয়ে আসা হয়েছে, সেইটা অবশ্যই কতগুলো গভীর পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনগুলো জনগণের সম্মতিতে একটা সমস্ত মহলের আলোচনার ভিত্তিতে, একটা কনসেনসাসের ভিত্তিতে সেটা করা প্রয়োজন। কিন্তু এই সরকারের তো ম্যান্ডেটের ভিতরে এটা নাই। ভয়ের সংস্কৃতি দূর করতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। আরও অবনতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতির। মৃত্যু হয়েছে 3 জনের, প্লাবিত শতাধিক গ্রাম, পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। প্রবল স্রোতে ভেঙে গেছে শেরপুর তিনানি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন নালিতাবাড়ির সড়ক যোগাযোগ। এদিকে ময়মনসিংহের ধোবড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে প্লাবিত 50টির বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোবাইল নেটওয়ার্ক নেই এসব এলাকায়। সহকর্মীদের তথ্য ছবিতে আপুরপুর রিপোর্ট। অব্যাহত উজানের ঢল আর ভারী বৃষ্টিতে শনিবার সকাল থেকে আবারও বেড়েছে শেরপুরের বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে ভেঙে গেছে শেরপুর তিনানি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক। এছাড়া পানিতে তলিয়েছে নালিতাবাড়ি ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন শেরপুর হয়ে নালিতাবাড়ির সড়ক যোগাযোগ। বিভিন্ন নদীর পাড়সহ ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারশি এবং ভোগাই নদীর অন্তত 10 জায়গায় বাঁধ ভেঙে গেছে। ডুবেছে শতাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি উপজেলায় এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তলিয়েছে গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি। বাড়ছে চেল্লাখালী নদীর পানিও। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয়রা জানান, আকস্মিক বন্যা দেখা দেয়ায় ছিল না পূর্ব প্রস্তুতি। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোঁজার ঠাঁই। সারা রাত বৃষ্টি করছে, দেখছি
উড়ানোর মধ্যে পানি সামান্য একটু, এই দেখতে দেখতে পানি এক ধাক্কায় আসি বেরিয়ে যে এখানকার মানুষের বাড়ি থাকতেছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উঁচা হয়ে এই মুখে পড়ছে, বাড়িঘর উঠে পড়ছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার 50টিরও বেশি গ্রাম। কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সোহাগীপাড়া, মন্দিরঘোনা সহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ব্যাপক গাড়ি ঘুরি বাসায় নিতে থাকা, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। গ্যাসের চুলা আপনার রাত্রে বাড়িয়ে গেছে পানি দিয়ে, এত ভয়াবহ পানি দিচ্ছে আপনার নদী ভাঙ্গনে সব চলে গেছে পানি দেওয়াইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব এলাকায় নেই মোবাইল নেটওয়ার্কও। দুর্গতদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় করা হচ্ছে তালিকা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 12 অক্টোবর পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। অনেক স্থানে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর ভারত সীমান্তে বৃষ্টিপাত হয়েছে 450 মিলিমিটার পর্যন্ত। তবে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। ফলে রোববার থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাজধানীতেও চলছে ঝুম বৃষ্টি। গেল 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় 69 মিলিমিটার। এতে দেখা যায় জলাবদ্ধতা, জলজট আর যানজটে নাকাল নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হলেও দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। আমাদের নর্থ বেতে একটা লঘুচাপের সৃষ্টি হয়েছিল, এবং এছাড়া সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশের উপর মৌসুমি বায়ুটা সক্রিয় অবস্থায় রয়েছে, এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আমাদের দেশের উপর এই বৃষ্টিপাতটা ব্যাপক আকারে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছি। আজকের পরে থেকে এটা কমে আসবে, তবে এটার পরিমাণ যে একেবারে শেষ হয়ে যাবে তা না। এটা আজকে পর্যন্ত যেমন কন্টিনিউ ছিল, এটা কন্টিনিউ না হয়ে একটু থেমে থেমে বৃষ্টি হবে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অক্টোবর মাসের এই সময় যে স্বাভাবিক বৃষ্টিপাত তার থেকে প্রায় 200 থেকে 300% বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটা ভারত আবহাওয়া অধিদপ্তরের এবং আমাদেরও বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে। তো এর ফলে আসলে আমরা দেখেছি যে পানির অত্যন্ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তো এর ফলে মূলত আসলে পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আমরা এখন বর্তমানে কিছু কিছু শেরপুরে এবং একই সাথে ময়মনসিংহ এবং জামালপুরেরও কিছু কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি লক্ষ্য করছি। নেত্রকোনার উজানে ভারত সীমান্তে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল 31 মের মধ্যে যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তারা নতুন সুযোগ পাবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। জানান, মালয়েশিয়ার সব এজেন্সির জন্য বাজার উন্মুক্ত চায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে আলাদা লাউঞ্জ হবে বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। চলতি বছরের মে মাস পর্যন্ত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যান। যাওয়ার কথা ছিল আরও প্রায় 18,000-এর, কিন্তু মালয়েশিয়া সরকার বেঁধে দেওয়া সময়সীমা 31 মের মধ্যে উড়োজাহাজের টিকিট ও নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি পেতে ব্যর্থ হয় কপাল পড়ে তাদের। আর এর জন্য সিন্ডিকেটকে দায়ী করে সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে কথা হয় এই 18,000 কর্মী নিয়েও। শনিবার বিকালে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার শ্রম বাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসোর মধ্যে চুক্তি সই হয়। পরে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। দেশের সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে 18,000 কর্মীর বিষয়েও সিদ্ধান্ত জানান তিনি। তো আলোচনার সময় যখন আমি কিছু বলার সুযোগ পেলাম, তখন আমাদের মাননীয় যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল 18,000 শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে।
এখন একটা জিনিস মনে রাখবেন, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না, ঠিক না? এখন এই কমিটমেন্টটা এসছে, আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। 1 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশের জন্য বিমানবন্দরে আলাদা লঞ্চ করার ঘোষণা দেন উপদেষ্টা। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার, এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে এসকর্ট করে একজন যাবে। মালয়েশিয়া কর্মীদের মজুরি বৃদ্ধি নিয়ে কথা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। পাশাপাশি উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানায় সার্বক্ষণিক নিরাপত্তা চান তারা। শনিবার সকালে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এ দাবি জানান তারা। দেশের সামগ্রিক অর্থনীতি এগিয়ে নিতে বিভিন্ন সেক্টরে করণীয় নিয়ে কথা বলেন আলোচকরা। কায়েস রাহাতের প্রতিবেদন। স্বৈরশাসনের অবসানের পর বেরিয়ে আসে বিগত সরকারের লুটপাটের চিত্র। ভঙ্গুর অবস্থায় দেশের অর্থনীতি, পোশাক শিল্পেও চলছে অস্থিরতা। এ অবস্থায় আলোচনায় বসেন ঢাকা চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীরা। পোশাক শিল্পকে বাঁচাতে দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা। এজন্য সরকারের পাশাপাশি স্থানীয়দের যুক্ত করার পরামর্শ তাদের। তো এই সম্পর্কটা আসলে আমার মনে হয় খুব জরুরি। শ্রমিক নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন, স্থানীয় লোকজনকে ইনভলভ করা, প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এলাকায় আছেন তাদেরকেও ইনভলভ করা। কারণ ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও কিন্তু একটা স্বার্থ সেখানে রয়েছে। তার এলাকার আজকে আপনি আসলে বেল্টই যদি বলেন, সব গার্মেন্টস সেক্টরের সব বেল্টই বলেন যে এলাকার জনগণের যে অর্থনৈতিক একটা উন্নতি ঘটেছে, এটা কিন্তু ওই গার্মেন্টসটা ওখানে যাওয়াতেই হয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের কর্ণধার ডক্টর মাসরুর রিয়াজ বলছেন, অর্থনীতিকে সঠিক পথে আনতে দরকার কার্যকর নীতি গ্রহণ। বলেন, ব্যবসায়ী সহ দেশের সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করেই করণীয় ঠিক করতে হবে সরকারকে। সুতরাং সরকারকে ওই যে আমি যেটা বলেছি, ব্যাংকিং প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। সেন্ট্রাল ব্যাংককে যে ধরনের ইন্ডিপেন্ডেন্স দেওয়া দিয়েছে সেটা দরকার ছিল, কোনো সন্দেহ নাই, এবং সেগুলোর ফল পাচ্ছি। কিন্তু এর বাইরে অর্থনীতি যে চাকাটা যার মাধ্যমে ধরে থাকা হয়, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, এবং সেটারই একটা অংশ হচ্ছে লোয়ার লেভেলের স্মল বিজনেস এবং মাইক্রো এন্টারপ্রেনার। ওই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে নজর নাই। সেখানে একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি নিয়ে ইমিডিয়েটলি 2 মাস চলে গেছে, ম্যাক্সিমাম আর 1 মাস সময় আছে এই জায়গাটায় এনগেজমেন্ট শুরু করা। ব্যবসায়ীরা বলছেন, চলমান অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করবে, প্রভাব ফেলবে রপ্তানি বাণিজ্যেও। তাই অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা বান্ধব পরিবেশের দাবি তাদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রস্তুত আনসার ভিডিপি সদস্যরাও। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনের এ উৎসব শেষ হবে। শাহাদাত নিশাদের রিপোর্ট। গত বুধবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সার্বিক নিরাপত্তার নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। সারা দেশে পর্যাপ্ত পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। এদিকে সারা দেশে মোট 32,666টি পূজা মণ্ডপে 2 লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার বিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাধারণ আনসারের পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের যারা সদস্য আছে তাদেরকে মোবাইল স্ট্রাইকিং টিম প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা নিয়োগ করেছি, যাতে কিনা মোবাইল স্ট্রাইকিং টিম যারা থাকবে আনসার সদস্যের
তারা যেন দ্রুততার সাথে সেই জায়গায় গিয়ে যদি কোনো হুমকি থাকে সেটা মোকাবেলা করতে পারে। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবির প্রধান। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। একই সাথে ডিবিকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন মহানগর গোয়েন্দা প্রধান আত্মহতি দান শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান। ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে কাজ চলছে বলেও জানান তিনি। স্বচ্ছতার সাথে সব মামলা তদন্তের আশ্বাস দেন তিনি। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মহানগর ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক। শাহাদাত নিশাদের আরেকটি রিপোর্ট। 5 আগস্ট সরকার পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদের দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ, আসামিদের আর হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন, ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে, ডিবি আর নায়ক নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। দুর্গাপূজা ঘিরে পুরো ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, পুলিশের পাশাপাশি মন্দিরে মন্দিরে সাদা পোশাকে অবস্থান করবে ডিবি। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। ডিবি কাউকে গ্রেফতার করলে লুকোচুরি থাকবে না, সে সঙ্গে ডিবিকে গণমানুষের আস্থার জায়গায় নিতে চান বলে জানান এই কর্মকর্তা। এখানে যারা ডিবি অফিসে আটক হন, তার আত্মীয় স্বজন যারা থাকেন, তাৎক্ষণিকভাবে তারা সংবাদ পেয়ে যান যে এখানে কে আসামি হিসেবে এসেছেন। এই ক্ষেত্রে আমাদের লুকোচুরি করার কোনো সুযোগ নেই। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান পুলিশ কর্মকর্তা শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 4 দিনের ব্যবধানে ফের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় 47 জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়। তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। শিপিং কর্পোরেশনের দাবি, নাশকতা থেকে ঘটেছে অগ্নিকাণ্ড। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম থেকে AK নাজিমের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হঠাৎ বিকট শব্দ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। এভাবেই 2 ঘন্টা জ্বলতে থাকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ। রাষ্ট্রীয় শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের 4 দিনের মাথায় ফের শুক্রবার রাত 1:15টার দিকে বাংলার সৌরভে আগুন লাগে। উদ্ধারে কাজ করে কোস্টগার্ড ও নৌবাহিনী। জাহাজে 11,000 টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে। এটি একটি মেজর ফায়ার। এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর 3টি বিশেষায়িত টাগ, কোস্টগার্ডের একটি টাগ রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও 3টি টাগ যোগদান করে। সর্বমোট 7টি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় জাহাজে আগুন নেভানো সম্ভব হয়। জীবন বাঁচাতে আতঙ্কিত হয়ে সাগরে লাফিয়ে পড়েন অনেক নাবিক। এ সময় 48 জন নাবিকের মধ্যে 47 জনকে উদ্ধার করা হয়। তবে বাঁচানো যায়নি সাদেক নামের এক নাবিককে। ওই দেখার পরে আর বিস্ফোরণ তো সবাই কেঁপে উঠছে। আমরা অনেক করছিলাম হয়তো ধাক্কা টাকা লাগছে কোথাও,
কিন্তু যে আগুন আগুন করে বলতেছিল সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। আওয়াজ হয়েছে ধারাম করে, আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই দেখি স্পটে 3-4টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি, প্রচুর আগুনের ফুলকি, ওই তেলের ট্যাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে। তেল যেহেতু ট্যাঙ্কি এখনো বাস্ট করেনি বা ওই ধরনের কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি, সেটা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। বিএসসির এমডি কমোডর মাহমুদুল মালেকের দাবি, নাশকতা থেকে ঘটেছে এ ঘটনা। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত। তাই তাদেরকে সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এ তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার প্রাথমিক সংস্কারটাই না করতে পারি, কিছু দিক নির্দেশনা না দিতে পারি। শিক্ষা কমিশন তো জাতীয় দর্শন, জাতীয় যে অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করি, সবগুলোর সাথে জড়িত। সেটা হয়তো আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, যাদের জনসমর্থন থাকবে, তারাই সেরকম একটা শিক্ষা ব্যবস্থা, হয়তো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করতে পারবে। নির্বাচন বিলম্ব হলে দেশ গভীর সংকটে পড়বে। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দ্রুত নির্বাচনের বিকল্প নেই, এমনটাই জানিয়েছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন। জানান, দেশে সেনা শাসন ফেরার কোনো শঙ্কা নেই। সংবিধান পুনর্লিখন নয়, সংস্কার করা যেতে পারে। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে অনন্তকাল সময় দেওয়া যায় না বলেও মন্তব্য করেন মতিউর রহমান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাষ্ট্র সংস্কারের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক ছায়া সংসদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে বিজয়ী হন কবি নজরুল সরকারি কলেজ। এখন যে সরকারটা আছে সেটাও কিন্তু সেনাবাহিনীর সমর্থনে। যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি নতুন এক সংকটের মধ্যে যাবে বাংলাদেশ। আর এই সংকটটা হবে আদলহীন রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ। নিষিদ্ধ পলিথিন বন্ধে সবার ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিন আহমেদ। শনিবার সকালে শান্তিনগর ব্যবসায়ী সমিতি ভবনে ব্যবসায়ীদের সাথে বৈঠকে তিনি এমনটা জানান। বলেন, 22 বছর আগে নিষিদ্ধের পরও বাজারগুলোতে কমতি নেই পলিথিনের, যা দেশের পরিবেশ নষ্ট করার সাথে সাথে আন্তর্জাতিক চাপ তৈরি করছে। এখন সময় এসেছে পলিথিন বন্ধে সবার ঐক্যবদ্ধ হওয়ার। এই নীরব ঘাতক পলিথিন, মাইক্রোপ্লাস্টিকের কারণে আমাদের যে পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের যে ক্ষতি, মানুষের যে ক্ষতি, পরিবেশের যে ক্ষতি, বন্যা হচ্ছে এবং অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামোর যে ক্ষতি, আর্থিক ক্ষতি, সেগুলো ঠেকানোর জন্য আমরা প্রত্যেকে একসাথে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং যে নিষিদ্ধ আইন করা হয়েছে সেটি আমরা বাস্তবায়ন করব সর্বাত্মকভাবে। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ দাবি বিএনপির। সংস্কার শেষে দ্রুততম সময়ে ভোট আয়োজন চায় জামায়াত। পাহাড়ি ঢলে শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত, 3 জনের মৃত্যু। ময়মনসিংহ অর্ধশতাধিক গ্রামে বানের পানি, নেই মোবাইল নেটওয়ার্ক। আটকে পড়া কর্মীরা আবারও পাবেন মালয়েশিয়া যাওয়ার সুযোগ, জানালেন উপদেষ্টা।
সব এজেন্সির জন্য উন্মুক্ত বাজার চায় বাংলাদেশ। পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা, অর্থনীতি সচল রাখতে ব্যবসা বান্ধব পরিবেশ দাবি। চট্টগ্রামে ফের তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নাশকতা সন্দেহ শিপিং কর্পোরেশনের, তদন্তে কমিটি। এই ছিল এখনকার সংবাদ রাত, পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।